চানাচুর মানে ছেলেবেলা, কলকাতা তার স্মৃতি, মুখরোচক আর কলকাতা মুখরোচক। ভালো খান, সুস্থ থাকুন। এসেছি আমি এসেছি শতবর্ষে এবার ঝুলনে উত্তম কুমার, এসেছি আমি আর তার জন্ম শতবর্ষকে ঘিরেই বাগুইহাটির একটি বাড়িতে তৈরি হলো এক অভিনব থিম, ঝুলনে উত্তম। ঝুলনের এই বিশেষ আয়োজনে যেন ছোট্ট পরিসরের মধ্যেই ফিরে এলো মহানায়কের জীবনের নানা স্মৃতি। শুধু সিনেমা হলই নয়, মহানায়ক অভিনীত বিভিন্ন সিনেমার পোস্টার, ডাকটিকিটে তার ছবি, সাল অনুযায়ী তার অভিনীত প্রতিটি সিনেমার নাম, এমনকি তার নামাঙ্কিত মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনও, সব কিছুই জায়গা করে নিয়েছিল ঝুলনে উত্তমের সাজে। আর যার উদ্যোগে এই আয়োজন, সেই কৌশিক ব্যানার্জি আমাদের ঘুরে দেখালেন আর কি কি ছিল সেখানে। আমরা ওই ওনার যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটা দেখিয়েছি আহিটোলাতে, পাশে একটা পার্কও আছে, ওনার তোপচাচিতে একটা বাড়িও আছে, সেই বাড়িটাও এখানে দেখানো হয়েছে। এছাড়া মেট্রো স্টেশন তো ওনার নামে আছে, সেটাও ছোট করে দেখিয়েছি। বা পূর্ণ সিনেমা হল তখনকার দিনে যে অবয়বটা ছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে। কিছু ওই আনন্দবাজার, তখনকার দিনে আনন্দবাজার কাগজে যে ছবিগুলো দেখানো হতো, মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসতো সেগুলো। আর একটা লক্ষণীয় ব্যাপার আছে এখানে, দেখুন এই যে লাইট পোস্টগুলো আছে, এই লাইট পোস্টের মধ্যে কিন্তু ছোটো ছোটো করে প্ল্যাকার্ডগুলো রয়েছে। তখনকার দিনে বিভিন্ন সিনেমার প্ল্যাকার্ডগুলো আমি সব জায়গাতে লাগিয়েছি। তো এইভাবেই জিনিসটা করা হয়েছে। এখানে প্লাই থেকে শুরু করে, থার্মোকল থেকে শুরু করে বিভিন্ন এইসব জিনিসই করা হয়েছে আর কি। মনে হচ্ছিল ঝুলনের ছোট্ট পরিসরে যেন তৈরি হয়েছে উত্তম কুমারের সিনেমা, জীবন আর স্মৃতির এক সম্পূর্ণ জগৎ। মহানায়ক উত্তম কুমারের দীর্ঘদিনের সঙ্গী এবং শিল্পী সংসদের সচিব সাধন বাগচি জানালেন উত্তম কুমারকে ঘিরে থাকা নানা স্মৃতি ও অজানা কথা। শিল্পী সংসদটা 1968 সালে উত্তম কুমার তৈরি করেছিলেন। তবে তার একটা পটভূমিকা ছিল, তার আগে উনি অভিনেত্রী সংঘ বলে একটা প্রতিষ্ঠান ছিল, যেটা ছবি বিশ্বাস, সেই প্রতিষ্ঠানটা প্রফেশনাল আর্টিস্টদের, শিল্পীদের নিয়ে সেই সংগঠনটা গড়েছিলেন। সেই সংগঠনে ছবি বিশ্বাস অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার পরে উত্তম কুমার তার সভাপতি হন, এবং উত্তম কুমার সভাপতি হওয়ার পরে 1967 সালে যখন ভিয়েতনাম যুদ্ধ, সেই সময় ওখানে যেসব শিল্পীরা ছিলেন তাদের অধিকাংশ ওই বামপন্থী রাজনীতি বা বামপন্থী ভাবধারার সঙ্গে সংযুক্ত ছিলেন। কিন্তু উত্তম কুমার নিজে জাতীয়তাবাদী মানুষ ছিলেন, তো ওদের সঙ্গে তখন ওই ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামবাসীর পাশে দাঁড়াতে হবে, এইরকম একটা ডাইরেক্টিভ উত্তম কুমারকে দিলেন তখনকার দিনে অন্যান্য যারা সেক্রেটারি, ট্রেজারার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কার্যকরী সমিতির অধিকাংশ সদস্য। উত্তম কুমার তখন বললেন যে আমার বাড়ির পাশের মানুষটাই অভুক্ত, তার কারণ হচ্ছে 1968 সালে আর্থ সামাজিক অবস্থা এতই খারাপ ছিল যে সেটা আমরা অনেকেই জানি। তো সেই অবস্থায় তাদের এই কথা পছন্দ হলো না, না হতে তখন উত্তম কুমারকে বিভিন্নভাবে অপদস্থ করতে লাগলেন তারা। এইবার সেই সময় একদিন উত্তম কুমার, আপনারা জানেন যে প্রতিদিন উনি একটা মর্নিং ওয়াক করতেন, তো একদিন সুপ্রিয়া দেবীকে নিয়ে একদিন ভোরবেলায় উনি মর্নিং ওয়াক করতে 3 নম্বর ময়দা স্ট্রিট থেকে বেরিয়েছেন। হঠাৎ উনি দেখলেন যে সুপ্রিয়া দেবী দেখালেন যে ওই দেওয়ালগুলোতে খবরের কাগজের ওপর কালি দিয়ে লেখা উত্তম কুমার চোর, এই বলে পোস্টার। তখন উত্তম কুমার সেইটা দেখে মর্মাহত হলেন এবং মানে খুবই দুঃখ পেলেন। এইবার উনি তখন ঠিক করলেন যে শিল্পীরা, ইন্ডাস্ট্রির যারা শিল্পীরা রয়েছে সবাইকে তার বাড়িতে ডাকলেন এবং সেখানে সবাইকে আতিথেয়তা করার পরে উনি বললেন যে আমি একটা সংগঠন করছি, শিল্পী সংসদ, যে শিল্পী সংসদ শুধু চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী দিয়ে নয় এবং প্রফেশনাল আর্টিস্ট দিয়ে নিয়ে নয়, তার সঙ্গে সংযুক্ত হবে সঙ্গীত জগতের বিদগ্ধ মানুষরা
যেমন হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, শ্যামল সেন, উৎপলা সেন, নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত ইত্যাদি ইত্যাদি। এবং যাত্রা জগতে তখনকার দিনে স্বপন কুমার, মোহন চ্যাটার্জি, শান্তিগোপাল, ছোট ফণি, বড় ফণি, যারা পুরুষ মানুষ হয়ে মহিলা দের চরিত্রে অভিনয় করতেন, সেই সব মানুষজন, তো তাদেরকে যুক্ত করে এবং অল ইন্ডিয়া রেডিওর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, যিনি ওখানকার আর্টিস্ট ছিলেন, তাকেও যুক্ত করলেন, করে শিল্পী সংসদ 1968 সালে তৈরি হলো, তার 3 নম্বর ময়দা স্ট্রিটে। সেইখান থেকেই পথ চলা। মহানায়ক উত্তম কুমার সভাপতি হওয়ার পরেই প্রথম তার দৃষ্টি পড়ল যে দুস্থ শিল্পী, অসংখ্য শিল্পী যারা অভুক্ত অবস্থায় আছে, যারা চিকিৎসা করাতে পারছে না, এই রকম সব খবর তার কাছে আসতে থাকলো। তখন তিনি সংকল্পবদ্ধ হলেন যে আমরা এদের ফান্ড রেজ করব। সেই অর্থে বন পলাশির পদাবলী ছবি, রমাপদ চৌধুরীর গল্প, সেই গল্পটা কেনা হলো। রঞ্জিত পিকচার্স প্রাইভেট লিমিটেড তারা এগিয়ে এলো, টাকা দিল, উত্তম কুমার পরিচালনা করলেন গ্রামে থেকে, এবং তিনি মুখ্য অভিনেতা। এবং শিল্পী সংসদের সেই ছবিতে যত অভিনেতা অভিনেত্রী দেখছেন, তারা সব বিনা পারিশ্রমিকে সেই ছবিতে অভিনয় করেছে। এবং তারপরেও আবার দুই পৃথিবী বলে একটি ছবি আপনারা দেখে থাকবেন, যে ছবিতে ভিক্টর ব্যানার্জিকে প্রথম কমার্শিয়ালি তাকে সুযোগ দেওয়া হয়েছিল। এবং ভিক্টর ব্যানার্জিকে আমি মহানায়কের বাড়িতে আমি যখন বসেছিলাম, তখন মহানায়ক আমাকে ভিক্টরকে আমাদের শিল্পী সংসদে নিয়ে গিয়ে মেম্বার করতে বলেছিল, এবং আমি মেম্বার করে, কারণ আমাদের এই ছবিতে অভিনয় করতে গেলে আমাদের সভ্য হতে হয়। তো যাই হোক, এইসব মহানায়ক এইভাবে প্রচুর শিল্পীকে জায়গা করে দিয়েছেন। যেমন রঞ্জিত মল্লিক, এক সময় তার কোনো কাজ ছিল না, অথচ মহানায়ক আমাদের ওই দুই পৃথিবী ছবিতে রঞ্জিত দাকে একটা বড় কাজ দিয়েছিলেন, যার ফলে রঞ্জিত দা এখনো তিনি কথা বললে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। যদিও রঞ্জিত দা মহানায়কের এই প্রতিষ্ঠান বা তার আদর্শ বা তার কাজে আরো অগ্রণী হওয়া উচিত ছিল, কিন্তু সবাই তো মহানায়ক হয় না। মহানায়ক একজনই হয়, সে উত্তম কুমার, যার ভালোবাসা, যার সমাজের প্রতি দৃষ্টি, যার শিল্পীদের প্রতি দৃষ্টি, যার টেকনিশিয়ানদের প্রতি দৃষ্টি। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, উনি ডায়মন্ড হারবার রোডে, বেহালা থেকে যে ডায়মন্ড হারবার রোডে, সেখানে দুস্থ কলা কুশলীদের জন্য জমি দিয়েছিলেন, এবং সেখানে প্রায় 34 জন কলাকুশলী, তাদেরকে প্রত্যেককে 2.5 কাঠা 3 কাঠা করে জমি দিয়েছিলেন, যাতে তারা বাড়ি করে তার নিজের টাকায়। এবং তিনি ওইখানে তাদের প্রত্যেককে বাড়ি করে দেবেন, এটাও উনি ভেবেছিলেন। এবং এই যে আপনারা শত্রু বলে যে ছবিটা দেখেন, সেই শত্রুতে মহানায়কের অভিনয় করার কথা ছিল, এবং ওই শত্রুর আগে নাম ছিল হব ইতিহাস, তার পরিচালক ছিল শুভেন্দু চট্টোপাধ্যায়। মহানায়ককে নিয়ে একটা শট হয়েছিল, এবং তারপরেই মহানায়ক তিনি প্রয়াত হন। তার ফলে তিনি এই বাকি কাজটা করে যেতে পারেননি। উত্তম কুমার শুধু পর্দার মহানায়ক ছিলেন না, তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা, স্মৃতি এবং নানা অজানা গল্প। সেই কথা উঠে এলো এই বিশেষ আয়োজনে। আর ঝুলনে উত্তমের অভিনব ভাবনার নেপথ্যে রয়েছেন যে কৌশিক ব্যানার্জি, কি ভাবনা থেকে উত্তম কুমারের জীবন, সিনেমা ও স্মৃতিকে ঝুলনের থিমে ফুটিয়ে তোলার পরিকল্পনা কীভাবেই বা বাস্তবায়িত হলো, জানালেন কৌশিকবাবু। উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষেই এই ঝুলনটা করা, তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে, ওনার প্রতি ভালোবাসা জানিয়ে, আসলে উনি তো আমাদের একটা আবেগ, বাঙালির একটা আবেগ। তো ঝুলনটা যখন করবো মনস্থির করলাম, ভাবলাম তাহলে ওনাকে নিয়েই করা যাক, তো সেভাবেই আমরা এটা এগিয়েছিলাম এখানে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ঝুলনটা করার উদ্দেশ্য হচ্ছে এখনকার জেনারেশন যেটা আছে বাচ্চারা, তাদের মধ্যে এই ঝুলন কনসেপ্টটা তো এখন নেই, তারা কেউ জানে না। তো এইটা তাদের মধ্যেও যাতে একটু সঞ্চয় হয়, তারাও যদি এটা দেখে খেলনা হিসেবে যদি এগিয়ে এসে যদি ঝুলনটাকে আবার নতুন করে একটু তুলে ধরে চারদিকে সবাই এগিয়ে শুরু করে দেয়, তাহলে এই জায়গাটা নিয়ে আমার মনে হয় খুব ভালো হয়, মানে ঝুলন সংস্কৃতিটা আর একটু আপলিফমেন্ট করা যাবে।
ঐতিহ্যের ঝুলন আর বাঙালির চিরকালের মহানায়ক, দুয়ের এই মেলবন্ধন যেন আরও একবার মনে করিয়ে দিল উত্তম কুমার কোনো একটি সময়ের নয়, প্রজন্মের পর প্রজন্মের আবেগে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জীবন্ত।